হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কিওর চ্যানেল। তো এই ভিডিওয়ে ক্লাস 10-এর সায়েন্স গ্রুপের যে এমসিকিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতের, তো এই তিনটে সাবজেক্টের সলিউশন এই ভিডিও থাকবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাবে। ভৌতবিজ্ঞানে একের প্রশ্ন রয়েছে, কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস? তো এখানে হবে অপশান গ, নাইট্রাস অক্সাইড। দুয়ের দাগের প্রশ্ন, যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5, তার গ্রামাণবিক গুরুত্ব হলো? ঘয়েরটা হবে 48 গ্রাম পার মোল। দেখো ভিডিওর ডিউরেশন কিন্তু অনেক বড় হয়ে যাবে যদি আমি এগুলো সলিউশন দেখাতে চাই, তো তোমরা জাস্ট টিক মেরে নাও এগুলো। তিনের প্রশ্ন দেখো, কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে? ক, সদ ও অবশিষ্ট। চারের দাগে দেখো, চারের দাগের প্রশ্নের অ্যান্সার হবে খ, 2F সেমি। পাঁচের দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘ, বেগুনি। ছয়ের দাগের প্রশ্নের অ্যান্সার হবে গ, সি লেস দ্যান বি লেস দ্যান এ। সাতের দাগের প্রশ্নের অ্যান্সার হবে গ, ওয়াট ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। আটের দাগের প্রশ্নের অ্যান্সার হবে খ, 9 গুণ। নয়ের দাগের প্রশ্নের অ্যান্সার হবে গ, 3 ওহম। 10এর দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘ, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। 11এর দাগের প্রশ্নের অ্যান্সার হবে গ, LiH লিথিয়াম হাইড্রাইড। 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘ, জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। 13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে খ, কমে যায়। 14 দাগের প্রশ্নের অ্যান্সার হবে খ, মধ্যম প্রবাহের দিক তর্জনী চুম্বক ক্ষেত্র ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর বিক্ষেপের দিক বোঝায়। 15 দাগে হবে গ, কোনো পর্যায়ে ক্ষার ধাতুটির জারণ ধর্ম সর্বাধিক। 16 প্রশ্নের অ্যান্সার হবে ঘ, 44.8 লিটার। 17 প্রশ্নের অ্যান্সার হবে খ, প্রোপান 2 অল। 18 প্রশ্নের অ্যান্সার হবে ক, C2H6। তো চলে যাচ্ছি জীবন বিজ্ঞানের প্রশ্নগুলোতে। একের প্রশ্নের অ্যান্সার হবে ঘ, 1 and 3। দুয়ের দাগের প্রশ্নের অ্যান্সার হবে অপশান গ, গ্রাহক থেকে সংজ্ঞাবহ স্নায়ুকোষে যায়, তারপর স্নায়ুকেন্দ্র, তারপর আজ্ঞাবহ স্নায়ুকোষ, তারপর কারক। তিনের দাগের প্রশ্নের অ্যান্সার হবে ঘ, বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 2 বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা। 4-এর সঠিক জোটটি খুঁজে বার করো। অপশান ক, হাইড্রা আর কোরকোতুম। 5-এর দাগের অ্যান্সার হবে ঘ, থাইরক্সিন। 6-এর দাগের অ্যান্সার হবে ঘ, পালমোনারি কপাটিকা, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থল। 7-এর দাগের অ্যান্সার হবে ক, ট্রিপসিন। 8-এর দাগের অ্যান্সার হবে গ, 2 ও 4। 9-এর দাগের অ্যান্সার হবে গ। 10-এর দাগের অ্যান্সার হবে খ, নাসারন্ধ্র থেকে মুখবিবর, থেকে ফ্যারিংস, থেকে ল্যারিংস, থেকে ট্র্যাকিয়া, তারপর ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিওল, থেকে ফুসফুস। 11 দাগের অ্যান্সার হবে ঘ, ফাইটোপ্ল্যাঙ্কটনকে প্রথম জুপ্ল্যাঙ্কটন খায়, তাকে মাছ খায়, তাকে বক খায়। 12-র দাগে হচ্ছে গ ঠিক। 13-র দাগের হচ্ছে অপশান খ, পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসমস্ত অঙ্গের উদাহরণ। 14-র হচ্ছে ডিম্বক, ডিম্বাশয় থেকে ফলে পরিণত হয়, আর ডিম্বক বীজে। 15-র দাগের অ্যান্সার হবে ক, আলোক অনুকূলবর্তী চলন। 16-র দাগের অ্যান্সার হবে ঘ। 17 নম্বরে দেখো, মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো SA নোড। 18-র হবে অপশান ঘ, 1, 2 ও 4। তো জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানেই শেষ হলো। দেখো গণিতের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে, তো এখানে আমি অপশানে দাগ দিয়ে রেখেছি। তোমরা যদি কেউ শুধু অপশান দেখতে চাও তাহলে অপশানের টিকগুলো এখানে পরপর দিয়ে নেবে, আর যারা একদম ডিটেলসে অ্যান্সার চাও, অর্থাৎ আমি এগুলোর সলিউশন খাতায় করে দেখাবো, তো তারা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো। দেখো প্রথম প্রশ্নে আছে একে একটা সংখ্যামালা দিয়ে দিয়েছে, এই সংখ্যামালাটিকে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এখানে অপশান হবে আমাদের 6। তো কীভাবে এলো দেখে নেওয়া যাক। দেখো একে যে অঙ্কটা রয়েছে fx = x³ + 4x² + 4x - 3, এখানে আমাদের বলে দিয়েছি x-1 একটি উৎপাদক, তাহলে x-1 = অবশ্যই 0 হবে, তাহলে x এর মান হয়ে গেল 1। এবার f1 এর মান আমরা বার করে নিলাম, 1³ + 4 × 1টা x এর জায়গায় বসিয়ে দিলাম, তো সে বসিয়ে আমাদের মান বেরিয়ে গেল 6। তাহলে f1 এর মানটাই হয়ে যাচ্ছে আমাদের ভাগশেষ, তাই জন্য ভাগশেষ হয়ে গেল 6। নেক্সট দুয়েরটা দেখো, x² + 2x - 8 রাশিটির শূন্য কী কী হবে? তো এখানে অপশান হবে সি, -4, 2। কীভাবে এলো দেখে নাও। দেখো আমাদের এই রাশিটা শূন্য নির্ণয় করতে বলেছে, তাহলে এটা ইকুয়ালস টু আমরা শূন্য ধরে নেবো, দিয়ে আমাদের এক্সের যে দুটো মান বেরোবে সেটা আমরা দেখবো কী কী আসছে। তো এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, তাহলে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করলে কত হবে? 4 × 2 = 8 হবে, তাহলে এখানে আমরা 4 থেকে 2 বাদ দিলে 2 পেয়ে যাবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে x² + 4x - 2x - 8 = 0, বা x কমন নিলে x + 4 - 2 কমন নিলে x + 4 = 0, বা x + 4 × x - 2 = 0। তাহলে হয় x + 4 = 0, সেক্ষেত্রে x এর মান হয়ে যাবে -4, অথবা
এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রে এক্সের মান হবে টু। তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস টু -4, 2। তাহলে আমাদের অপশান কী হলো? অপশান সি এখানে হয়ে গেল। দেখো 3-এর যে অঙ্ক রয়েছে 2x + 3y = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে, এখানে অপশান বি আমাদের ঠিক হবে, x = -3 আর y = 2। তো কীভাবে এলো দেখে নাও। দেখো 2x + 3y = 0, ওখানে কিন্তু আর কোনো পয়েন্ট আমাদের এভাবে স্যাটিসফাই করছিল না। তো আমাদের দেখতে হবে x এর মান -3 আর y এর মান 2 বসিয়ে আমরা 0 পাচ্ছি কি। তো অ্যাকচুয়াল 0 পেয়ে গেলাম, তাহলে এটা সম্ভাব্য সমাধান আমরা x = -3 আর y = 2, তাহলে অপশান বি। নেক্সট 4-এর প্রশ্ন দেখো আছে 1296কে কীভাবে লেখা যায়। তো এখানে হবে অপশান সি। সলিউশন দেখে নাও। 1296কে আমরা কী করলাম? মৌলিক উৎপাদকে ভাঙলাম, সেক্ষেত্রে আমরা 4টে 2 পেয়েছি, 4টে 3 পেয়েছি। তো সেটা আমরা লিখে দিলাম, 4টে 2 গুণ আর 4টে 3 গুণ করে লিখে দিলাম। তো সেটা কীভাবে লেখা যায়? 2^4 × 3^4, তাহলে আমাদের অপশান হয়ে গেল সি। নেক্সট 5-এর দাগে দেখো বলেছে যদি 0, -1 ও 1 একটি বহুপদ রাশি 3টি শূন্য হয়, তাহলে বহুপদ রাশিটি কী হবে? অপশান বি ঠিক হবে, x³ - x। কীভাবে এলো দেখো, লিখবে 0, -1, 1 বহুপদ রাশি 3টি শূন্য, তাহলে x = 0, x = -1 একবার, x = 1 একবার। তো এটার জন্য কী হবে? x - 0 = 0। এটার জন্য কী হবে? এদিকে -1টার দিকে প্লাস হয়ে যাবে, তাহলে x + 1 = 0, এখানটা হয়ে যাবে x - 1 = 0। তাহলে রাশিটি কী হবে? এই তিনটের গুণফল। তো এখানটা হয়ে যাবে x - 0 × x + 1 × x - 1। x - 0 মানে xই, x + 1 × x - 1 মানে কি? a + b × a - b সূত্র পড়ে কী হয়ে যাবে? a² - b² অর্থাৎ x² - 1। তাহলে এক্সকে এবার x² - 1 দিয়ে গুণ করলে কী হয়ে যায়? x³ - x। তাহলে আমাদের অপশান বি হয়ে গেল এখানে। নেক্সট 6-এর দাগের প্রশ্ন দেখো, x² - 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি হবে, অপশান বি বাস্তব ও অভিন্ন। সলিউশন দেখে নাও। x² - 4x + 1 = 0, এই সমীকরণে a = কী আছে? 1, b = -4, c = 1। তাহলে নিরূপকের মান কী হয়? b² - 4ac। এবার মানগুলো আমরা বসিয়ে দিই। b এর জায়গায় -4, তার হোল স্কোয়ার -4 × 1 × 1। তো এটা ক্যালকুলেশন করে বেরোলো 12। তো 12টা কী হয়ে গেল? 0 থেকে বড় সংখ্যা, তাহলে 0 থেকে বড় হলে কী হয়ে যায়? বীজদ্বয় বাস্তব হয়। আর এখানে শুধু বাস্তব হবে না, এখানে যেহেতু আমরা বীজদ্বয় পাবো, সেক্ষেত্রে বীজদ্বয়ের মান বেরোবে অভিন্ন, তাই এখানে লিখে দিতে হবে বীজদ্বয় বাস্তব ও অভিন্ন। তাহলে অপশান হয়ে যাবে বি। নেক্সট 7-এর দাগে দেখো 1/x - 1/x × x - 3 = 0 সমীকরণের সমাধান কী হবে? অপশান হবে সি 4। কীভাবে এলো দেখো, এটা সমাধান করার চেষ্টা করছি আমরা। তো এখানে নিচে লসাগু কী হয়ে যাবে? x এখানে আছে, তাহলে একটা x এখানে পেয়ে গেলাম। x - 3 কোথাও কমন নেই, x - 3 এসে গেলে লসাগু। তাহলে এবার এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে কী হয়ে যায়? x মিলে গেল, তাহলে কে মিললো না? x - 3, সেটাকে উপরের টার্মটা দিয়ে গুণ হবে, অর্থাৎ x - 3 হয়ে যাবে। 1 দিয়ে গুণ করলে x - 3 ফিরে এলো, মাইনাস এখানে x × x - 3 পুরো টার্মটাই আছে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 1 পাবো। আবার সেই 1কে উপরের 1 দিয়ে গুণ করলে 1ই পাবো। এবার কী হয়ে গেল? x - 3 - 1/x² - 3x = 0, বা x - 4 = 0। এখানে x² - 3xকে 0 দিয়ে গুণ করলে এখানে 0ই হয়ে যাবে, কিন্তু পাশে লিখে দিতে হবে x ≠ 0। এবার এখান থেকে কী হয়ে যাবে? x এর মান হয়ে গেল 4 আমাদের, তো অপশান সি। তো দেখো 8-এর দাগের প্রশ্নে 3x² + 5x + 2 = 0 সমীকরণের বীজ হচ্ছে আলফা ও বিটা, তাহলে 1/α - 1/β মান কত হবে? তো এখানে হবে অপশান এ ±½ কীভাবে এলো সলিউশনটা দেখো। এই সমীকরণ এখানে কি একটা সমীকরণ যেটা দিয়ে দিয়েছে সেটা লিখে নিলাম। এখানে a = 3, b = +5, c = 2, তো সেটা লিখে নিলাম। এবার সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা বলে দিয়েছে, তাহলে আমরা বীজদ্বয়ের যোগফলের মান কি জানি? আলফা + বিটা = -b/a হয়, তো b আর এর মান বসিয়ে দিলাম। আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা × বিটা সেটা সমান কী হয়? c/a, তাহলে এখানে c আর এর মান বসিয়ে দিলাম। এবার যেটা চেয়েছে সেটার ক্যালকুলেশনটা দেখে নাও। তো এটা সমান কী হয়ে যাবে? নিচে হয়ে যাবে আলফা বিটা লসাগু, উপরে কত হয়ে যাবে? এখানে আলফা আলফা মিলে গেলে বিটা, মাইনাস এখানে বিটা বিটা মিলে গেল আলফা, তাহলে এখানে হয়ে গেল বিটা - আলফা। এবার আমরা কি করব? এবার এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নেবো, তাহলে এখানে পেয়ে যাবো আলফা - বিটা বাই আলফা বিটা। এবার দেখো এখানে আমরা কিন্তু আলফা বিটার মানটা এখান থেকে পেয়ে যাবো 2/3, কিন্তু আলফা - বিটার মান পাবো না, কারণ এখানে আলফা + বিটার মান দেওয়া আছে -5/3। তাহলে কীভাবে বার করবো? সূত্রের মাধ্যমে। আলফা - বিটা এর মান কি হয়ে যায়? আলফা - বিটার স্কোয়ার সমান যদি a - বিটার হোল স্কোয়ার, এর সূত্র আমরা কি জানি? এটা দিয়ে আলফা + বিটা তার হোল স্কোয়ার -2α বিটা, তো এটা সমান আমরা এটা হয় 4α বিটা, এটা আলফা + বিটার হোল স্কোয়ার -4α বিটা। তো এবার এখানে আমরা এখান থেকে মানটা বার করে নেব আলফা - বিটার। তো এখানে আলফা + বিটার মান কত বসাবো? -5/3,
তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান কত 2/3। তাহলে এখানটা কত হয়ে যাচ্ছে 25/9, মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়ে যায়, তাই জন্য 25/9 লিখলাম, মাইনাস 4 দুগুণে 8/3। তাহলে এটা আমরা লসাগু করলে নিচে হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 25 মাইনাস 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, 3 আসতে 24। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/9। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ারের মান বেরোলো 1/9। তো তাহলে আলফা মাইনাস বিটার মান কত হবে, এটা রুট করে দিতে হবে, এটা হোল স্কোয়ার মানে 1/9 মানে এটা রুট করে দিলেই আমরা মানটা পেয়ে যাব। তাহলে এটা কত হয়ে যাবে 1/3 হয়ে যাবে, প্লাস মাইনাস 1/3 আলফা মাইনাস বিটার মান, সেটা এখানে আমরা বসিয়ে দেবো এই জায়গাটায়। তাহলে অতএব 1/α মাইনাস 1/β, এটা সমান সমান আমরা কি লিখতে পারি এখানে মাইনাস বিটা, আমি এই লাইনটা এখানে এনে করছি জায়গা কম বলে। তো এখানে আলফা মাইনাস বিটার মান আমরা যেটা পেয়েছি বসিয়ে দেবো 1/3, এখানে একটা মাইনাস আছে বাই আলফা বিটা, তো আলফা বিটার মান কত আছে 2/3। তাহলে এখানে হয়ে গেল কি, এখানে আমরা প্লাস মাইনাস পেয়েছিলাম বলে প্লাস মাইনাস দিয়ে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 3 3 ক্যান্সেল হয়ে গিয়ে প্লাস মাইনাস হাফ হয়ে যাবে। তো অপশান হয়ে গেল এ। দেখো 9 অঙ্কে কি বলেছে x প্লাস বি ইকুয়ালস টু 0, এই সমীকরণের লেখচিত্র কি হবে, তো এই সমীকরণের লেখচিত্র অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হবে, y অক্ষের সমান্তরাল। কীভাবে এলো দেখো, দেখো x প্লাস বি ইকুয়ালস টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস বি, এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে মাইনাস বি, আর এদিকে এটা গুণ আছে কি এদিকে ভাগ হয়ে গেল, মাইনাস বি বাই এ হয়ে গেল। তো এই মাইনাস বি বাই এ এখানে আমাদের প্রশ্নতে বলে দিয়েছে এ ও বি হচ্ছে ধ্রুবক, তাহলে এক্স এর মান একটা পুরোটা ধ্রুবক পদ এসে গেল। তো এক্স এর মান ধ্রুবক যখনই এলো তখনই আমরা এক্স এর 3টে জায়গাতেই ধ্রুবক বসিয়ে নিলাম বিন্দুর ছকেতে। এবার ওয়াই এর যে কোনো মান নিতে হয় 0, 2 আর -5 আমরা নিয়েছি। তো লেখচিত্রের মাধ্যমে যদি এটাকে উপস্থাপন করি কি হবে দেখো, এক্স এর মান আছে মাইনাস বি বাই এ, তো ওটা পুরোটা ধ্রুবক, তাহলে মাইনাসের দিকে হবে যে কোনো একটা টার্ম আমরা নিতে পারি, এইখানটা নিলাম মাইনাস বি বাই এ এক্স এর মান হতে পারে এখানটা হবে। তো এইখানটা যদি মাইনাস বাই এ নিই তার সাথে 0 মানে এখানে একটা বিন্দু পাবো, তার সাথে 2 মানে আরেকটু ওপরে একটা বিন্দু পাবো, তার সাথে -5 মানে একটু এই জায়গাটা একটা বিন্দু পাবো। তাহলে এটা সরলরেখাটা জয়েন করলে ফিকেভাবে হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে হচ্ছে, তাই জন্য এখানে আমাদের অপশান কি হয়ে গেল বি। দেখো 10 প্রশ্নে x - 7 3, -3 মধ্যেকার দূরত্ব 5 বিয়োগ করলে x এর মান কত হবে, অপশান এ এখানে সঠিক হবে 0 অথবা 6। দেখো এখানে x - 7 ও 3, -3 এর মধ্যে দূরত্ব কি হয়ে যায়, এর সূত্র আমরা জানি x1 - x2 অর্থাৎ x - 3 তার হোল স্কোয়ার, আর -7, -3 y1 -y2, তাহলে এখানে -7 -3 তার হোল স্কোয়ার, এটা একক হয়। তো এইটার মান আমাদের দিয়ে দিয়েছে 5, তাহলে এইটা ইকুয়ালস টু 5 হয়ে গেল। এবার রুটটা তুলতে গেলে কি করতে হয়, x - 3 তার হোল স্কোয়ার প্লাস এখানে হবে -7 মাইনাসে +3 তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু হয়ে যাবে এদিকে 5-এর হোল স্কোয়ার। রুট তুলতে গেলে উভয় দিকে স্কোয়ার করে দিতে হয়, তাই জন্য এদিকে 5-এর স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানটা হয়ে গেল x স্কোয়ার, এটা সূত্রে ভাঙছি -6x, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 3 3 9 3 স্কোয়ার করলে, আর এখানটা কত হয়ে যাবে -4 হবে, এটা সে -7 থেকে 3 বাদ দিলে, আর -4 স্কোয়ার করলে কি হয়ে যায় 16 হয়ে যায়, সেটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 25, বা x স্কোয়ার -6x প্লাস 25 ইকুয়ালস টু 25। তো এই দুটো ক্যান্সেল হয়ে গেল দুদিকে, এবার হয়ে যাচ্ছে x স্কোয়ার -6x ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন নিলে x - 6 ইকুয়ালস টু 0, তাহলে হয় x ইকুয়ালস টু 0 অথবা x - 6 ইকুয়াল টু 0, সেক্ষেত্রে x ইকুয়াল টু 6, তাহলে x এর মান হয়ে গেল 0 অথবা 6, তাহলে অপশান এ। দেখো 11 দাগে আর এর কোন মানের জন্য rx - 3y - 1 ইকুয়ালস টু 0, আর এই সমীকরণটির কোনো সমাধান থাকবে না। তো এখানে অপশান হবে এ হচ্ছে 3, যে সমীকরণ দুটো দিয়েছে rx - 3y - 1 ইকুয়ালস টু 0, আর এই যে সমীকরণটা দিয়েছে এখানে a1 ইকুয়ালস টু r, b1 ইকুয়ালস টু -3, আর a2 ইকুয়ালস টু 4 - r, আর b2 ইকুয়ালস টু -1, y এর সহগগুলো x আর y এর সহগগুলো আমরা দেখলাম। তো শুধু কেন a1 b1 এর লিখলাম, c1 এর মান কেন লিখলাম না, দেখো বলেছে সমীকরণ দুটির সাধারণ সমাধান থাকবে না, কি শর্তে। তো আমরা পড়েছি আগে সমীকরণ দুটি সাধারণ সমাধান থাকে না যদি a1/a2 ইকুয়ালস টু b1/b2 হয়, নট ইকুয়ালস টু c1/c2। তো সেটা আমরা ক্যালকুলেট করবো না, জাস্ট দুটো নিয়ে ক্যালকুলেট করবো, তাই জন্য c1 c2 আর লিখিনি। এবার a1 এর জায়গায় a1 এর মান বসিয়ে দেবো, a1 এর জায়গায় হচ্ছে r, a2 এর জায়গায় 4 - r, b1 এর জায়গায় -3, b2 এর জায়গায় -1, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, কোনাকুনি গুণ হবে, r কে 1 দিয়ে গুণ করলে rই হয়, আর 4 - r কে 3 দিয়ে গুণ করলে 12 - 3r, তাহলে r প্লাস 3r ইকুয়ালস টু 12, বা 4r ইকুয়ালস টু 12, বা r ইকুয়ালস টু 3। তাহলে এখানে আমাদের অপশান কি হয়ে গেল, অপশান এ।
12 দাগের প্রশ্ন দেখো, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে সূর্যের উন্নতিকোণ কত? এখানে হবে অপশান বি 30 ডিগ্রি। কীভাবে হলো দেখে নাও। দেখো এবি হচ্ছে ল্যাম্প পোস্ট, তার ছায়া হচ্ছে বিসি, আর কোনটা আমরা ধরে নিয়েছি থিটা। এই আমরা লিখলাম, ধরি এবি সমান পোস্ট, বিসি সমান ছায়া, আর সূর্যের উন্নতিকোণ থিটা। তাহলে ওরা বলে দিয়েছে যে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ, তাহলে এটার সাথে √3 গুণ করলে আমরা বিসি পাবো। তাহলে কি হবে, ত্রিভুজ এবিসিতে ট্যান থিটা সমান কী হয়ে যাবে, লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। এবার এবি বাই বিসি মানে এবির জায়গায় এবি রইল, বিসির জায়গায় বসিয়ে দিই √3 গুণ এবি, তাহলে এখানে এবি এবি কেটে গিয়ে কী হয়ে যাবে 1/√3, বা ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। ট্যানের কোন মান হয়, ট্যান 30 ডিগ্রির মান হয়, তাহলে বা থিটা ইকুয়ালস টু হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে আমাদের অপশান হয়ে গেল বি। দেখো 13 নম্বরের প্রশ্নে অনেকগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, বলেছে এই মানগুলির সংখ্যাগুরু মান কত হবে। সংখ্যাগুরু মানে অর্থাৎ কি, যে সংখ্যাটি অধিকবার আছে এখানে, তো এখানে কোন সংখ্যাটি আছে, 4 সংখ্যাটি অধিকবার দেখা যাচ্ছে, তো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো 14 অঙ্কে এখানে অ্যান্সার হবে অপশান সি 450টি। নিরেট লম্ববৃত্তাকার চোঙের প্রথম আমরা আয়তন বার করছি, যে চোঙটা থেকে আমরা নতুন মুদ্রা বার করব সেই চোঙটার আয়তন বার করছি। তো ওটার ব্যাস দিয়ে দিয়েছে 4.5, তাহলে ব্যাসার্ধ কী হবে 4.5/2, তাহলে চোঙের আয়তনের সূত্র পাই ইন্টু r² ইন্টু এইচ, তাহলে পাই ইন্টু এখানে ব্যাসার্ধ হলো 4.5/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচের মান দিয়েছে 10, তাহলে এত ঘন সেমি। এটা আমরা আর ক্যালকুলেশন করবো না, এভাবেই রেখে দেবো। নতুন মুদ্রাগুলির যে আয়তন, যে নতুন মুদ্রা তার উচ্চতা পুরু বলে দিয়েছে সে হচ্ছে 0.2, আর এখানে ব্যাস বলে দিয়েছে 1.5, তাহলে ব্যাসার্ধ হবে 1.5/2, তাহলে এটা হোল স্কোয়ার এত ঘন সেমি হয়ে গেল। এবার কতগুলো মুদ্রা তৈরি করা যাবে, তাহলে নিরেট লম্ববৃত্তাকার চোঙকে নতুন মুদ্রার আয়তন দিয়ে ভাগ করে দেবো, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে দেখো ভাগটা যখন করব, পাই পাই কেটে ক্যান্সেল হয়ে গেল, এখানে দশমিক উঠে গিয়ে ওপরে 10 হয়ে গেল, আর 2 দিয়ে 10কে কেটে গিয়ে 5 হয়ে গেল। এবার এই ক্যালকুলেশনটা কী হবে, এখানে হবে 4.5 ইন্টু 4.5/4 ইন্টু 5 10 50, আর নিচে 1.5 ইন্টু 1.5/4, তো এখানে এই 4 4 ক্যান্সেল হয়ে গেল, আর এই দশমিকগুলো সব উঠে গেল। 15 দিয়ে 45কে কাটলে ওপর হয়ে যাচ্ছে 3, 15 দিয়ে 45কে কাটলে ওপর হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে ক্যালকুলেশনে কী হয়ে গেল, 3 3কে 9, 9কে 50 দিয়ে গুণ করলে 450টি, তাহলে অপশান সি। নেক্সট 15 অঙ্কে দেখো, 15 অঙ্কে বহিস্থবিন্দু পি থেকে ও কেন্দ্রবৃত্তের উপর পি আর পার্শ্ব পি এস দুটি স্পর্শ, পি আর 8 সেমি আর পি এস 60 ডিগ্রি হলে আর এস এর দৈর্ঘ্য কত হবে, 8 সেমি হবে, অপশান বি। দেখো কীভাবে আসছে, এখানে আমাদের পি আর এর মান বলে দিয়েছে 8 সেমি, আর এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমরা উপপাদ্যে কী পড়েছি, যে বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক যে দুটো অঙ্কন করা হয়, তো এই স্পর্শক দুটির মান সমান হয়। তাহলে আমরা এখানে লিখব চিত্রে পি আর সমান সমান পি এস সমান সমান 8 সেমি। তাহলে এটা 8 সেমি হলে এই বাহু দুটো যদি সমান হয়, তাহলে এই বাহু সংলগ্ন কোণ দুটোও সমান হবে। তাহলে অতএব কোণ পি আর এস সমান সমান কোণ পি এস আর, পাশে লিখে দেবো যেহেতু পি আর সমান পি এস, এই বাহু দুটো সমান হলে বাহু সংলগ্ন কোণ দুটো সমান হবে। এবার দেখো এই যে ত্রিভুজটা পেলাম আমরা, এই ত্রিভুজের একটা কোণের মান 60 ডিগ্রি আর বাকি দুটো কোণের মান সমান দেওয়া আছে, তাহলে এই সমান কোণ দুটোর মান কত হয়ে যাবে, পি আর এস সমান সমান কোণ পি এস আর, এই যে কোণ দুটো হয়েছে এর মান কত হয়ে যাবে, এর মানও হয়ে যাবে 180 থেকে 60, এই 60 ডিগ্রি কোণটা আমরা বাদ দেবো, এবং যে বাদ দিয়ে কোণটা পাবো সেটাকে দুভাগে ভাগ করে দেবো। দুভাগে কেন ভাগ করছি, কারণ এই দুটো কোণ সমান, তাহলে এটা কত হয়ে যাবে, এটাও 60 ডিগ্রি আসবে। তাহলে দুটো কোণের মান, এই দুটো কোণের মানও 60 ডিগ্রি পেলো। তাহলে এখানে কি লিখবো, অতএব ত্রিভুজ পি আর এস একটি সমবাহু ত্রিভুজ। তাহলে যেই সমবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে এটা 8 সেমি হলে আর এস এর দৈর্ঘ্য 8 সেমি হবে, অতএব আর এস সমান সমান 8 সেমি। তাহলে অপশান হয়ে গেল বি। নেক্সট 16 দাগে দেখো, এখানে অপশান হবে ডি 0,r/কিউ। কীভাবে এলো দেখে নাও, px প্লাস কিউআই বাই আর আছে এখানে, তো আরটাকে আমরা কী করলাম, এদিকে ভাগ করে দিলাম, তাহলে এখানে যাবে px/r প্লাস কিউআই বাই আর ইকুয়ালস টু 1, ভাগ করে দিলে এদিকে 1 হয়ে যায়, 0 হয় না। তো এবার কী করলাম, x বাই এই যে ধ্রুবক পদটা আছে একে নিচে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে যাবে r/p, আর এখানে y বাই r/q হয়ে গেল। তাহলে y অক্ষের উপর ছেদবিন্দু কত হয়ে যাবে, এইটা হবে, তো y অক্ষের উপর স্থানাঙ্ক কত হয়ে যায় 0, সামথিং, তো এখানে 0,r/q, তাহলে অপশান আমাদের ডি। 17 দাগে একটি বৃত্তের ব্যাস প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি হয় সমান্তরাল, অপশান বি। 18 দাগে দেখো 30, 34, 35, 36, 37, 38, 39, 40 এই একটা তথ্য দিয়ে দিয়েছে। তো এই তথ্যে 35 যদি না থাকতো তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পেত, তো এখানে অপশান হবে 0.5। দেখো এই যে তথ্যটা দিয়ে দিয়েছে, এই তথ্যের মধ্যমা হবে 36 + 37/2। কেন হবে, কারণ এই যে তথ্যের মান এখানে মোট 8টা নাম্বার আছে, তো আর যখন
আমাদের যখন যুগ্ম সংখ্যা হয়ে যায় কোনো তথ্যে, তো তখন আমরা কি করি, মিডিলে যে পদ দুটো পাই সেই পদ দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তো সেটা হয়ে যাচ্ছে আমাদের 36.5। এবার বলেছে 35 না থাকলে তথ্যটি কি হবে, 35কে বাদ দিয়ে আমরা তথ্যটি একবার লিখে নিলাম। তো সেক্ষেত্রে তখন মধ্যমা হয়ে যাবে মাঝের নাম্বারটা, কারণ এখানে অড নাম্বার এসে গেছে, অযুগ্ম সংখ্যা এসে গেছে নাম্বারে, তো এখানে মাঝের সংখ্যা হয়ে যাচ্ছে 37, তাহলে মধ্যমা হয়ে যাবে 37। তাহলে মধ্যমা বৃদ্ধি পেলো কত, 37 থেকে 36.5 বিয়োগ দিয়ে দেবো, তো এটা বিয়োগ দিয়ে পেলাম 0.5, অপশান ডি। নেক্সট দেখো 19-এর দাগের অঙ্কে অপশান হবে সি 3:1:4। দেখো চোঙ শঙ্কু আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক, উচ্চতা হচ্ছে এইচ একক। বলে দিয়েছে চোঙ শঙ্কু গোলকের ব্যাসার্ধ উচ্চতা সব সমান, তো চোঙ আর শঙ্কুর আয়তন প্রথমে বার করবো, তারপর শঙ্কু আর গোলকের দিয়ে একসাথে আমরা জুড়ে দেবো। তো চোঙের আয়তন হচ্ছে πr²h, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr²h, এখানে সব ওপর নিচে কেটে গিয়ে এখানে হলো 3:1। আর শঙ্কু আর গোলক যখন বার করছি এটা হচ্ছে আমাদের কাটাকাটি করবে হলো 1:4, তাহলে 3/1 আর 1/4 এটা জুড়ে দিলে হয়ে যায় 3:1:4, অপশান সি। 20 দেখো এখানে হবে অপশান এ πr × l+r বর্গ একক। দেখো শঙ্কুর সমগোত্তরের ক্ষেত্রফল হবে πr × r+h বর্গ একক, এটা হয় সূত্র। তো এইচ এর মান কি হয়ে যায়, তির্যক উচ্চতাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা এইচ এর মান পেয়ে যাই। তো এখানে তির্যক উচ্চতার মান ছিল 12/2 করে দিলাম, 2 কেটে গিয়ে ক্যান্সেল হয়ে গিয়ে l+r হয়ে গেল, তো অপশান এ। 21-এর অঙ্কে আমাদের অ্যান্সার হবে সি x=1 y=2। কীভাবে হলো দেখো, নর্মালি এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দিয়েছি। তো এখানে y এর সহগ সমান করছি আমরা, তো এখানে 2 আছে, এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলেই মিলে যাবে। তো প্রথমটাকে 2 দিয়ে গুণ করলাম, 4x + 2y = 8 হলো, দ্বিতীয়টাকে 1 দিয়ে 3x - 2y = -1। এখানে সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এখানটা কেটে গিয়ে হয়ে গেল 4 আর 3 7, 7x = 7, x এর মান পেলাম 1, x এর মান 1 একটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম y এর মান 2, তাহলে হলো আমাদের অপশান সি। 22-এর দাগের অঙ্কের অপশান হবে 3:4, অপশান বি। তো প্রথম কি করব, ধরি এই বিন্দু দুটোর সংযোজক রেখা x অক্ষ দ্বারা p বিন্দুতে m:n অনুপাতে বিভক্ত হয়েছে। তো p বিন্দুর y স্থানাঙ্কের মানটা বার করছি। y স্থানাঙ্কের মান কেন বার করছি, কারণ এই x অক্ষের উপর কোনো বিন্দুর y স্থানাঙ্ক 0 হয়, তো আমাদের সেখান থেকে m আর n এর মানটা আমরা বার করে ফেলতে পারবো, তাই আমরা শুধু y স্থানাঙ্কটা দরকার, তাই y স্থানাঙ্ক বার করলাম। তো সেটা কত হয়ে যায়, m × -4 m × y2 + n × y1, এখানে 3/m + n। আর যেহেতু x অক্ষের উপর বিন্দু তাই y স্থানাঙ্ক 0 হয়, তো এখান থেকে ক্যালকুলেশন করে m/n এর মান আমরা পেলাম 3:4, অপশান বি। নেক্সট 23-এর অঙ্কের অ্যান্সার হবে অপশান এ। দেখো আলফা সমান 3, দুটো বীজের মান দিয়ে দিস, তাহলে দুটো বীজ হচ্ছে আলফা সমান 3, বিটা সমান -1/3, তাহলে আলফা প্লাস বিটার মান বার করলাম 8/3, আলফা বিটার মান বার করলাম -1, তাহলে সমীকরণটা কত হয়ে গেল, x² - আলফা + বিটা x + আলফা বিটা = 0। এবার আলফা প্লাস বিটার মান বসিয়ে দিলাম 8/3 আর আলফা বিটার মান বসিয়ে দিলাম -1, তো সেটা ক্যালকুলেট করে আমাদের এটাই এলো। 24-এটা দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, এখানে হবে অপশান ডি πr³/3 ঘন একক। দেখো নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 πr³ আর নিরেট শঙ্কুর আয়তন 1/3 πr²h। তো এইচটাকে যদি আমরা আর হিসেবে ধরি, তো সেক্ষেত্রে আমাদের r³ হয়ে যাবে, আর সর্বাধিক কাটা যাবে, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে 2/3 আছে, এখান থেকে আমরা 1/3 কাটতে পারবো, তাহলে 1/3 πr³, তাহলে অপশান হয়ে যাবে ডি। 25-এর অঙ্কে দেখো এখানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, 21 মিটার। দেখো এ বিন্দুতে তাল গাছ রয়েছে, ঠিক বিপরীত দিকে বি বিন্দুতে খুঁটি রয়েছে, খুঁটিটিকে 7√3 মিটার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই যে কোণটা এটা হয়েছে এই পারের সাপেক্ষে 60 ডিগ্রি। তাহলে বলেছে এ বির মান বার করতে, নদীটি কত মিটার চওড়া, অর্থাৎ এ বির মান বার করতে বলেছে। তো প্রথমে এভাবে লিখে নিতে হবে, এ বিন্দুতে তাল গাছ, বি বিন্দুতে খুঁটি, বিসি সমান 7√3, তাহলে এ বির মান ধরে নিচ্ছি x, তাহলে x এর মান কত হয়ে গেল, এখানে tan 60 ডিগ্রি সমান ত্রিভুজ এবিসিতে AB/BC লম্ব বাই ভূমি, তাহলে এখানে x এর মান হয়ে গেল, এ বির মান হয়ে গেল BC × tan 60 ডিগ্রি, তাহলে 7√3 × √3, tan 60 এর মান √3, তাহলে √3 কে √3 দিয়ে গুণ করলে 3 হয়ে যায়, আর 3 সাথে 21 হয়ে গেল, তাহলে 21 মিটার। 26-এর দেখো এখানে অ্যান্সার হবে অপশান বি, ওপি কে সমদ্বিখণ্ডিত করা উচিত। 27-এর অ্যান্সার হবে অপশান ডি, 30 সেমি। তো এবিসি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ডিএফ ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে ইএফ, আর বিসি আর ইএফ হচ্ছে অনুরূপ বাহু, তাহলে আমরা সূত্রানুযায়ী কি জানি, এই ত্রিভুজের পরিসীমা বাই ডিএফ এর পরিসীমা সমান, এই অনুরূপ বাহু দুটোর অনুপাত সমান হয়, তাহলে BC/EF হলো। এবার এবিসি এর পরিসীমার মান কি হয়, 3টি বাহুর যোগফল, তাহলে 9 + 6 + 7.5 = এদিকে BC/EF, এটার মান দেওয়া আছে 6 সেমি, এটার মান দেওয়া আছে 8 সেমি, তো এটা কোনাকুনি গুণ করে ক্যালকুলেট করে আমরা ডিএফ এর মান পেলাম 30 সেমি, অপশান ডি। নেক্সট 28-এর 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত 3টির কেন্দ্র যোগ করলে আমরা পাই সমবাহু ত্রিভুজ, অপশান বি। 29-এর অঙ্কে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণের বীজ সমান হলে তাহলে কি হবে, অপশান সি হচ্ছে এখানে ঠিক হবে, c² = a² × 1 + m²।
কীভাবে এলো দেখো, এই যে সমীকরণটা দিয়েছে এখানে এ এর মান হচ্ছে 1+m² এক্স স্কোয়ারের সহগ, বি এর মান হচ্ছে এক্স এর সহগ অর্থাৎ 2mc, সি এর মানটা পুরো ধ্রুবক পদ দেয় অর্থাৎ c² - a²। এবার নিরূপক মানে কি, b² - 4ac = 0। তো b² মানে কি, এখানে এগুলো ক্যাপিটাল ধরছি আমি। তো বি এর জায়গায় 2mc² - 4 × a × c মান বসিয়ে দিলাম, এটাকে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে 4mc² - 4m² এই দুটো কেটে গেল। তো এদিকে -4c² হয়ে এদিকে কী হয়ে গেল, -4a² - 4a²m², এটা ডান দিকে নিয়ে চলে এলাম। এবার -4 কমন নিয়ে নিলে এটা পেয়ে যাবো আমরা c², আর এদিক থেকে a² কমন নিলে পেয়ে যাচ্ছি a² × 1+m²। তাহলে অপশান সি। 30 থেকে দেখো, কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন করা, অপশান এ। নেক্সট 31 অঙ্কে, তো দেখো 31 অঙ্কে এবিসি ত্রিভুজ দিয়ে দিয়েছে, বিডি হচ্ছে এসির উপর লম্ব, আর এবির মান দিয়ে দিয়েছে 5.7 আর বিডির মান দিয়েছে 3.8। এবার আমরা এই যে ত্রিভুজ দুটো পেলাম এবিডি আর ডিবিসি, এরা দুজন কী হয়ে গেল, পরস্পর সদৃশ হয়ে গেল। তাহলে যেই সদৃশ হলো তার সূত্র কী হয়, AB/AC = AD/BD। এগুলো অনুরূপ বাহু এবং এগুলো সমান হয়ে গেল। তো প্রত্যেকের মান বসিয়ে দিলাম। এডির মানটা কীভাবে বসালাম দেখো, এখানে এডি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, তাহলে ভূমির সূত্র কী হয়, √/, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এডির মানটা আমরা সেভাবেই বসালাম, √/, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার এই মানটা হবে রুটের ভিতরে 18.05, আর তার রুট করলে হয় 4.2। এবার আমি বিসির মানটা এরকমভাবে ক্যালকুলেট করে আমাদের বেরোলো 5.1। কিন্তু তোমাদের এমসিকিউ পেপারে দেখবে 5.1 বলে কোনো অপশান নেই, মানে ওটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ওটা 8.1 করে ফেলেছে। তো তোমরা কিছু দাগ দেবে না 31-এর দাগে, জাস্ট এভাবে সলিউশনটা করে দেবে, আর কোনো অপশানে তোমাদের টিক দেওয়ার দরকার নেই। 32 অঙ্কের অপশান হবে এ 43/3। 32-এরটা দেখো, বলেছে যৌগিক গড় নির্ণয় করতে। যে ছকটা দিয়ে দিয়েছে সেই ছকটা থেকে যৌগিক গড় নির্ণয় করতে। যে যৌগিক গড়ের সূত্র কী হয়, সামেশন অফ fx = সামেশন অফ f। তো সামেশন অফ fx এই কথাটার মানে কি, মানে প্রত্যেকটা f এর সাথে x কে গুণ করে তাদের যোগফল। সামেশন মানে হচ্ছে তাদের যোগ করা, আগে গুণ করলাম প্রত্যেকটা f এর সাথে x কে, তারপর কি করলাম, তারপর সবাইকে যোগ করে দিলাম। আর সামেশন f মানে কি, f এর যে কটা মান তোমাদের বাঁদিকে ছকটা দেওয়া আছে সেই ছকের প্রত্যেক কটাকে যোগ করে দেওয়া। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে পেলাম 43/3, অপশান এ। 33-এর অ্যান্সার হবে অপশান এ + c + c = b + d। এবার দেখো, যে সংখ্যামালাটা দিয়েছে সেটাকে যদি আমি fx ধরি আর বলে দিয়েছি x² - 1 হচ্ছে তার উৎপাদক, তাহলে x² - 1কে আমরা যদি ভাঙি আমরা কী পাবো, x - 1 × x + 1 পাবো। তো এটা যদি 0 হয় তাহলে x এর মান দুটো কী হবে, 1 আর -1। তো 1 বসালে আমরা পাচ্ছি a + b + c + d + c। তো এরকম কোনো আমাদের অপশানে নেই যে এটা যদি আমরা 0 ধরি তাহলে কিন্তু আমাদের a + c + c = হয়ে যাবে -b - d। তো এরকম কোনো অপশান আমাদের কোয়েশ্চেনে নেই। তো আমরা -1 বসিয়ে যেটা পাচ্ছি আমরা সেটাতে ঠিক দেবো। তো -1 বসিয়ে কী পেলাম দেখো, -1⁴ এখানে b × -1 এর কিউব, c × -1 স্কোয়ার, d × -1 + c। তো -1 এর কিউব যখন হবে, কিউব মানে কি, -1কে 3 বার গুণ করা, -1 × -1 × -1। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আর 1কে যতবারই গুণ করি তার মান হয় 1। তার মানে এটা অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, যে -1 এর মাথায় যদি অযুগ্ম সংখ্যা থাকে, মানে 3 থাকে, -1 এর মাথায় যদি 1 থাকে, যদি 5 থাকে, 7 থাকে, এভাবে যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে তার মান -1ই হয়। তাই জন্য a - b, এখানে স্কোয়ার আছে মানে +c হলো, আবার এখানে -1 এর মাথায় কিছু নেই মানে -1ই গুণ হয়ে গেল +e। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, -b আর -dটা এইদিকে যদি আমরা নিয়ে চলে আসি সমান চিহ্নে, তাহলে সে দুটো প্লাস হয়ে গেল। তাহলে আমাদের অপশানে তখন আমরা পেয়ে গেলাম a + c + c = b + d। 34-এর হবে অপশান d -1, -1। 34 এটা দেখো, বলেছে এ বি একটি সরলরেখা পি, তার মধ্যবিন্দু পি একটা, তার মধ্যে যেখানে একটা বিন্দু। এবার বলে দিয়েছে এপি = পিবি, এ বিন্দুর আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তো এপি = পিবি এই কথাটার মানে কি, মানে এ থেকে পি অবধি যতটা ডিস্টেন্স, পি থেকে বি অবধি ততটাই ডিস্টেন্স, এই দুটো দূরত্ব সমান। তো সমান হওয়া মানে কি, পি হয়ে যাচ্ছে এ বিটার মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয়, আমরা জানি যে বিন্দু দুটো দেওয়া আছে x1 এর সাথে x2 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, y1 এর সাথে y2কে যোগ করে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তো সেটা ক্যালকুলেট করে আমাদের হয়ে যাবে -1, -1, অপশান ডি। 35-এর অ্যান্সার হবে অপশান এ 2d² = x। 30-এ বলে দিয়েছে ঘনকের সমকতলের ক্ষেত্রফল s বর্গ একক। এবার ঘনকের সমকতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a²। তাহলে s এর মান কি হয়ে যাবে, 6a²। আবার বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য d। এবার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়, √3 গুণে, তাহলে আমরা সেটা লিখলাম d = √3 গুণে। এবার এখান থেকে কি করবো, আমরা a এর মানটা বার করে এটাই বসিয়ে দেবো, তাহলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তো এখান থেকে a এর মানটা বার করে পেলাম d/√3। এবার এটা আমরা বসিয়ে দিলাম, a এর জায়গায় দেখো d/√3 বসিয়েছি, তার হোল স্কোয়ার। এবার এটা হোল স্কোয়ার হচ্ছে d² / 3।
তাহলে এটা কাটাকুটি হয়ে এখানে 2 হয়ে গেল, তাহলে 2d স্কোয়ার ইকুয়ালস টু এস হয়ে গেল। তার মানে আমাদের হয়ে গেল কি অপশান এ। তাহলে এই হয়ে গেল তোমাদের ক্লাস 10-এর সায়েন্স গ্রুপের এমসিকিউ মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।